ঘুমানোর সময় অনেকেরই ঘুমানোর সময়, ঠিক আছে। এরপরেও যে তোমরা জয়েন করেছো আমি অবশ্যই দেখতে পাচ্ছি মাত্র 36। যাই হোক, যেটাই হয়েছে দ্যাটস এনাফ। ওকে, যে আমরা ক্লাসটা 30 মিনিটস লেটে শুরু করছি, আই হোপ আমাদের আসলে 30 মিনিট যে রেস্ট পোর্শনটা আছে এটা লাগবে না টোটালটা, অল্প একটু সময়। তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস তো আমিই করাচ্ছি, তাই তো? প্র্যাকটিক্যাল ক্লাস তো আমিই করেছি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, আমি যদি খুব সম্ভবত ভুল না করি তাহলে যে কনস্ট্রাকশন অফ গ্রিন হাউস, লেথ হাউস এবং মিস্ট হাউস, এটার উপরে তোমাদের একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করতে হবে। আমার আসলে আগেই দিয়ে দেওয়া উচিত অ্যাসাইনমেন্টটা, যাই হোক ভাবছিলাম যে আগে দিয়ে দিলে তোমরা অ্যাটলিস্ট নিজেরা পড়তে। এখন তা আমি পড়িয়ে ফেলবো। এরপরে তোমরা চেষ্টা করবে যে হলো গিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্ট করে, দেন যখন ইউনিভার্সিটি খুলবে তখন আমরা প্র্যাকটিক্যাল নোট, ও আচ্ছা, প্র্যাকটিক্যাল নোটবুক কিন্তু লিখতে হবে। তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকগুলো লেখা শুরু করে দিও। প্র্যাকটিক্যাল নোটবুকগুলো লেখা শুরু করে দিও। যদিও বা গ্রুপ হয়তো ডিভাইডেড হবে, যখন ইউনিভার্সিটি খুলবে তখন হয়তো তোমরা আমার গ্রুপেও পড়তে পারো অথবা আশরাফুন নাহার ম্যাডামের গ্রুপেও পড়তে পারো। হোয়াট এভার, কোনো বিষয় না। যে গ্রুপই পড়ো না কেন সেই গ্রুপে যে রেসপেক্টিভ থাকবেন উনি সেই খাতাটা সিগনেচার করে দিবেন, নট নেসেসারি যে আমাকেই সিগনেচার করতে হবে। ওকে, প্র্যাকটিক্যাল নোটবুক লিখতে শুরু করে দিবে যেগুলো করানো হয়েছে। আমি মনে হয় করিয়েছি প্রোপাগেশনের 4টা, ম্যাডাম মনে হয় করিয়েছেন 3-4টা ক্লাস। আর এই যে অ্যাসাইনমেন্ট সেটা কনস্ট্রাকশন হাউস এন্ড মিস্ট হাউস, এগুলো হলো কি অ্যাসাইনমেন্টটা তোমরা করে ফেলো। ম্যাডাম স্লাইড লেখা ঠিক, তোমরা অ্যাসাইনমেন্ট তোমরা তোমাদের মতো করে করবে। প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট কি রকম ম্যাডাম? যেটা প্র্যাকটিক্যাল এটা আসলে মূলত অ্যাসাইনমেন্ট যে তোমাদের করতে হয়, দেন আমরা থিওরিতে তারপরে পড়িয়ে দিই। আদারওয়াইজ অনেক সময় বলি যে তোমরা তো অ্যাসাইনমেন্ট করে তোমরা তো জানো। যে প্র্যাকটিক্যাল গুলো করানো হয়েছে ওইগুলো আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল নোটবুকে লিখতে হবে। আচ্ছা, আমি সম্ভবত তোমাদের প্র্যাকটিক্যাল 3টা পাঠিয়েছি, তাই না? আর বাকি হলো যে প্রপাগেশনের যে চ্যাপ্টারটা এবং হলো টি বার্ডিং, এগুলো আমি পাঠিয়ে দিব তোমাদেরকে, আজকেই পাঠিয়ে দিব। এটা পড়ানো হলেই এগুলো সব পাঠিয়ে দিব। আর আগামীকালকে 2 ক্লাস, তবে বাই এনি চান্স যদি করতে না পারি আমি তোমাদেরকে বা হলো আমরা করতে পারছি, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? স্লাইড গুলো দেওয়া হয়েছিল ম্যাডাম, সেই অনুযায়ী কি আমরা লিখব খাতায়, মানে ওই হ্যাঁ, লেখাগুলো? ওই অনুযায়ী লিখে ফেলো, ওই অনুযায়ী লিখে ফেলো। আর ম্যাডাম ওই ফিগার গুলো ম্যাডাম ফিগার গুলো তোমরা চাইলে নেট থেকে সেগুলো নামিয়ে করতে পারো। আদারওয়াইজ আমি যে ফিগার গুলো দিয়েছি এগুলো দেখে যদি করতে পারো, যেহেতু এখন তো তোমরা আর হয় নেই বা আমি তো তোমাদেরকে তোমরা তোমাদেরকে আমি যে সফট কপি দিয়েছি তোমরা সেটা প্রিন্ট আউট করে বের করে সেখান থেকে লাইটিং পারো, তবে ছবিগুলো প্রপার থাকতে হবে। সিনিয়র বড় ভাইয়া আপুদের প্র্যাকটিক্যাল নোটবুক থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেখান থেকে তোমরা ইজিলি ড্র করতে পারবে এবং নোটবুক গুলো বুঝে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি নাকি? আজকে হলো কনস্ট্রাকশন অফ গ্রিন হাউস, লেথ হাউস এবং মিস্ট হাউস। গ্রিন হাউস আমরা সবাই নিশ্চয়ই দেখেওছি, গ্রিন হাউস তো আমাদের ইউনিভার্সিটিতেও আছে, তোমরা কি দেখেছো? জি ম্যাম। বলো তো কোথায় আছে? বিনা বন্ধ এখন। হ্যাঁ, বিনার অপোজিটে এখন বন্ধ। ঠিকই বলেছো। তো গ্রিন হাউস মূলত কেন আমরা কনস্ট্রাক্ট করি তোমাদের কি মনে হয়? গ্রিন হাউস কনস্ট্রাক্ট করার পিছনে কারণ কি হতে পারে? সাধারণত কোথায় আমরা গ্রিন হাউস গুলো করি? শীত প্রধান অঞ্চলে। শীত প্রধান অঞ্চলে আমরা গ্রিন হাউস করি। শীত প্রধান অঞ্চলে গ্রিন হাউস করি।
আর সাধারণত কোন ফসলের ক্ষেত্রে আমরা গ্রিন হাউস করি? স্বল্প দৈর্ঘ্যের দিনের যে ফসলগুলো ফসলে গ্রিন হাউস গুলো সাধারণত আমরা কোন করি, আর হলো কেন করি, কোথায় করি, এই ধরনের প্রশ্নগুলো এগুলো প্র্যাকটিক্যাল যখন ভাইবা পরীক্ষা হয়, ভাইবাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নগুলো আসে। গ্রিন হাউসটা মূলত আমরা টেম্পারেট রিজিয়ন, যেগুলো কোল্ড ওয়েদার, মানে ঠান্ডা প্রচুর, সেই জায়গাগুলোতে আমরা সাধারণত গ্রিন হাউস করি। কারণ ভেজিটেবল প্ল্যান্টেশনের জন্য বা ফ্রুটস প্ল্যান্টেশনের জন্য, যেখানে নর্মাল ওয়েদারে যে কোল্ড সিজনে আমাদের কোনো রকম প্ল্যান্টেশন করা সম্ভব নয়, কোনো রকম ভেজিটেবল বা ফ্লাওয়ার্স বা ফ্রুটস হোয়াটএভার করা সম্ভব নয়, সেসব অঞ্চলগুলোতে আমরা গ্রিন হাউস কনস্ট্রাক্ট করি। গ্রিন হাউস কনস্ট্রাক্ট করলে যেটা হয় যে আমরা সেই ফসলগুলোর জন্য উপযুক্ত যে ওয়েদার দরকার সেটা যখন দিতে পারি, তখন আমরা আর্টিফিশিয়াল কোনো হাউস তৈরি করে সেখানে সেই এনভায়রনমেন্টটা ফোর্সফুলি তৈরি করে সেখানে আমরা সেই ফসলগুলোকে, প্ল্যান্টস গুলোকে সেই উপযুক্ত পরিবেশটা দেই, মানে যার ফলে তাদের প্রোডাকশন, গ্রোথ এবং হলো ফলন সবকিছু নর্মাল ওয়েদার হলে এরকম হতো সেরকমটা হয়। তো সেক্ষেত্রে সাধারণত গুলো আমরা বাইরের দেশে আর আমাদের দেশে সাধারণত গ্রিন হাউস করি সেসব সেসব অফ সিজনে করার জন্য, যেসব প্ল্যান্ট সাধারণত আমরা অফ সিজনে করার চিন্তা ভাবনা করি, যে নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট ওয়েদার কন্ডিশন মেনটেন করে হলো আমরা নর্মালি করতে পারি না, তখন সেগুলোকে সাধারণত আমরা গ্রিন হাউসে কনভার্ট করি, সেখানে নতুন করে সিডলিং তৈরি করে প্ল্যান্টেশনের যে প্ল্যান্টের যে হলো প্ল্যান্টগুলো, এগুলো আমরা সাধারণত এই গ্রিন হাউসে আমাদের দেশে সাধারণত আমরা করে থাকি। ছোট করে বলে নেই, ল্যাথ হাউস বা মিস্ট হাউস। ফিগারের প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গ্রিন হাউস, এর পরেরটা হলো ল্যাথ হাউস এবং পরেরটা হলো মিস্ট হাউস। ল্যাথ হাউসের আরেকটা নাম হলো শেড হাউস। শেড হাউস মানে হচ্ছে ছায়া ঘর, যে ঘরে সাধারণত ছায়া দেয়া হয়, ছায়া দেওয়ার উদ্দেশ্যে সাধারণত যে ঘরটা করা হয় সেটা বলা হয় ল্যাথ হাউস। এবং মিস্ট হাউস হলো, মিস্ট মানে হলো কুয়াশা বা ফগি, সেই কুয়াশা বা জলীয় বাষ্প তৈরি করা হয় যে ঘরটাতে কৃত্রিম উপায়ে, সেই ঘরটাকে বলা হয় মিস্ট হাউস। তাহলে গ্রিন হাউস একটা নাম হলো গ্লাস হাউস, যেহেতু আমরা এখানে কাচের ঘর করে থাকি সেজন্য এটাকে বলা হয় গ্লাস হাউস। Designed for the protection of tender or out of season plants against excessive cold or heat. বলেছে যে আউট অফ সিজন, যেই সিজনটা এখন নেই, আমার শীতকাল এখন নেই, আমার এখন সামার চলে এসেছে, বা আমার এখন সামার নেই, আমার শীত চলে এসেছে, আউট অফ সিজন ক্রপগুলো আমরা সাধারণত বা প্ল্যান্টস গুলো করি এক্সেসিভ কোল্ড অথবা হিট থেকে বাঁচার জন্য। সে ধরনের ফসলের ফলনের জন্য আমরা এই কৃত্রিম বা আর্টিফিশিয়াল হাউসটাকে করি, যে হাউসটা গ্লাস বা কাঁচ দিয়ে তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় গ্লাস হাউস। এর ভিতরে যেহেতু আমরা গ্রিন প্ল্যান্ট করি এই জন্য এটাকে বলা হয় গ্রিন হাউস। Why do farmers grow fruits and vegetables in greenhouse? সাধারণত গ্রিন হাউসে কেন ফার্মাররা হলো ফ্রুটস এবং ভেজিটেবলস করে থাকে? The growth of fruits and crops is enhanced because more sunlight is exposed to the plants. গ্রিন হাউসের ক্ষেত্রে টেম্পারেট রিজিয়নে কি হয়, সেখানে কোনো সানলাইট কম পায় বলে প্ল্যান্টের গ্রোথ হয় না, কিন্তু আমরা যখন আর্টিফিশিয়ালি গ্রো করব, যে আর্টিফিশিয়াল হাউসটা আমরা তৈরি করেছি, এখানে কি হয়, এখানে সানলাইটের এক্সেসিভ অ্যাবজর্বেন্স হয় এবং সেই সানলাইটটা আমরা বিকৃত অবস্থায় যেটা পাই, সানলাইট যখন আসে সেটা আসে শর্ট ফর্মে, শর্ট ওয়েভ লেন্থে, কিন্তু সেটা যখন গ্রাউন্ডে অ্যাবজর্ব হওয়ার পরে গ্রাউন্ড যখন সেটা বিকৃত করে তখন সেটা লং ওয়েভ লেন্থ হয়ে যায়। এই লং ওয়েভ লেন্থটা কিন্তু পৃথিবীকে গরম করার জন্য অনেকটা দায়ী। পৃথিবী গরম হওয়ার জন্য বা ভূমি বা গ্রাউন্ড গরম হওয়ার জন্য অনেকটা দায়ী হলো লং ওয়েভ লেন্থ।
তো সেই ওয়েভলেন্থ, লং ওয়েভলেন্থ প্লাস পাশাপাশি সানলাইট যখন গ্রাউন্ডে অ্যাবজর্ব হয় সেখানে ইনফ্রারেডও তৈরি হয়। সেই বিকৃত ইনফ্রারেড এবং একটা লং ওয়েভলেন্থ এইগুলো সব মিলিয়ে যে টেম্পারেট ছিল সেখান থেকে আমরা নর্মাল কন্ডিশন মানে হচ্ছে সামার ওয়েদার ফিল করতে পারি বা গ্রাউন্ডটাকে আমরা উত্তপ্ত করতে পারি, যেটা ওই সব ফলনের জন্য উপযুক্ত। যেসব ক্রপস আমরা সাধারণত শীতে হয় না, আমাদের সিজনটা টেম্পারেচার দরকার হয়, সেসব সিজনের ফ্রুটস বা ফ্লাওয়ার্স বলো বা ভেজিটেবলসের জন্য উপযুক্ত। সেই সব ক্ষেত্রে তখন দেখা যায় যে আমরা যাই করি, ভেজিটেবল করি, ফ্রুটস করি বা ফ্লাওয়ার্স করি, তাদের সেই গ্রোথটা টেম্পারেট রিজনে হলে যেরকম হতো তার চেয়ে ফার বেটার হয়। এই জন্য সাধারণত টেম্পারেট রিজিয়নে ফার্মার্সরা ফ্রুটস এবং ভেজিটেবলস বা ফ্লাওয়ার্সকে গ্রিন হাউসে প্রিফার করে অনেক বেশি। আর গ্রিন হাউসে নর্মাল কন্ডিশনের চেয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে এবং সেই গ্রিন হাউস থেকে, যেহেতু এটা কাচের ঘর থাকার কারণে গ্রিন হাউস থেকে কার্বন ডাই অক্সাইডটা লিভ করতে পারে না, বের হতে পারে না। আর কার্বন ডাই অক্সাইড বেশি থাকলেই কিন্তু গরমটা বেশি হয়, উত্তপ্তটা বেশি হয়। নর্মালি আমরা কি করি, যখন দেখা যাচ্ছে একটা বদ্ধ ঘরে অনেক হিউজ মানুষ থাকি বা অনেক পপুলেশন থাকে, তখন কি হয়, সবাই যখন কথাবার্তা বলে বা চলাফেরা করে তাদের শ্বাসের সাথে নিঃশ্বাসে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আছে সেটা কিন্তু পরিবেশটাকে অনেক গরম করে। এই জন্য দেখা যায় যে শীতকালে যে 4-5 জন যখন এক জায়গায় থাকে সেই জায়গাটা কিন্তু মোটামুটি সিঙ্গেলি থাকার চেয়ে একটু ওয়ার্মার হয়। গ্রিন হাউসের স্ট্রাকচার কেমন হয়? সাধারণত দ্য স্ট্রাকচার অফ গ্রিন হাউস ক্যান বি মেড ফ্রম অ্যালুমিনিয়াম দিয়ে হতে পারে, গ্যালভানাইজড স্টিল দিয়ে হতে পারে, উড দিয়ে হতে পারে, প্লাস্টিক দিয়ে হতে পারে। যে হলো কাঠামোটা আমরা তৈরি করি, সেই কাঠামোটা স্টিলের হতে পারে, উডের হতে পারে, প্লাস্টিকের হতে পারে বা অ্যালুমিনিয়ামের হতে পারে। আর গ্রিন হাউসের ক্ষেত্রে যে আমরা ফ্লোরটা, সেই ফ্লোরটাকে সাধারণত আমরা কনক্রিটও করতে পারি অথবা গ্রাভেল অথবা ডার্ট, এগুলো দিয়ে আমরা হলো কনক্রিট বা পোরাস কনক্রিটও করতে পারি। এবং উপরে তো স্ট্রাকচারটা যে স্ট্রাকচারটা উড দিয়ে হতে পারে, প্লাস্টিক দিয়ে হতে পারে অথবা স্টিল দিয়ে হতে পারে, কিন্তু এই স্ট্রাকচারের উপরে আমরা কি কাভার করব সেটা কি হয়, সেটা আমরা নর্মালি এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা সম্ভবত পলিথিন হতে পারে, পলিথিনই হবে এটা, অথবা গ্লাস ইউজ করি আমরা, ফাইবার গ্লাস হতে পারে, পলিকার্বনেট হতে পারে, পিভিসি ফ্যাব্রিক হতে পারে। বিভিন্ন ধরনের এই ফ্যাব্রিকগুলো বা গ্লাস ইউজ করে আমরা এই উপরের কাভারটাকে ইউজ করছি। এবার মেকানিজম, গ্রিন হাউসের আসলে মেকানিজমটা কি? আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে সূর্য থেকে যে ওয়েভটা আসে সেটা হলো শর্ট লেন্থের। সূর্য থেকে আমরা যে সানলাইটটা পাই, যেটা পৃথিবীতে আসে সেটা হলো শর্ট লেন্থের, এবং পৃথিবী যেটা বিকিরণ করে সেটা হলো লং ওয়েভলেন্থের। তার ওয়েভলেন্থ হলো লম্বা, আর সূর্য থেকে যেটা হলো সেটা হলো শর্ট। তো এখানে কি হয়, যখন হলো এই যে গ্রিন হাউসের ক্ষেত্রে সূর্য থেকে যখন শর্ট ওয়েভ পৃথিবীতে আসে তখন কি করে, শর্ট ওয়েভটা গ্রাউন্ডে পতিত হলো, পরে গ্রাউন্ডকে কি করলো, গ্রাউন্ডকে হিট উৎপন্ন করতে শুরু করলো। এর ফলে যেটা হবে, ইনফ্রারেড রে যেটা আছে, ইনফ্রারেড রে সেটা হলো রেডিয়েট হতে থাকবে, এবং সেটা কিন্তু এই কাঁচ, যেহেতু কাঁচ কুপরিবাহী, সেখান থেকে কিন্তু বের হতে পারে না। এবং ইনফ্রারেড ফার লেন্থ দেন শর্ট ওয়েভ, এই শর্ট ওয়েভের চেয়ে এবং হচ্ছে লং ওয়েভ লেন্থ দুইটাই কিন্তু, এটা যেরকম ইজিলি পাস করতে পারে কিন্তু লং ওয়েভ লেন্থ গুলো কিন্তু ইজিলি পাস করতে পারে না। আর ইনফ্রারেডটার যে লেন্থ সেটা হলো অনেক বেশি, এই জন্য বিকিরণ, সূর্য যখন গ্রাউন্ডে সানলাইট ফেলে দেন যে গ্রাউন্ড যখন সেটা অ্যাবজর্ব করার পরে যে ইনফ্রারেড রে রেডিয়েট করে, যেটা বিকৃত করে, সেটা কিন্তু আর কাচের ভিতর থেকে বের হতে পারে না। এর ফলে কি হয়, এর ফলে সেখানে উত্তপ্ত হতে থাকে। কিছুটা ইনফ্রারেড রে হলো গিয়ে লং ওয়েভ লেন্থ বের হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা সেখানে হিট তৈরি করে। এর ফলে যেটা হয় যে ভিতরে থাকা যে ফসলগুলো আছে, যে প্ল্যান্টগুলো আমরা সেখানে তৈরি করার জন্য দিচ্ছি, সেগুলো যথেষ্ট পরিমাণে তাপ পায়
এবং আমরা সেখানে আর্টিফিশিয়ালি যে হিউমিডিটি তৈরি করি সেটা আমাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী, যে সাধারণত যেই ক্রপসগুলোর জন্য যে ধরনের টেম্পারেচার প্রয়োজন সেই টেম্পারেচার এবং সেই হিউমিডিটি আমরা সেখানে, টেম্পারেচার এবং হিউমিডিটি নিজেদের কন্ট্রোলে থাকে। শর্ট ওয়েভ থেকে যখন লম্বা হলো সেটা আর বের হতে পারলো না, এর ফলে এখানে গরম একটা ওয়েদার তৈরি হলো, যেটাই মূলত এই যে এসব ফসলের গ্রিন হাউসে আমরা যে ফসলগুলো করব তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে এনহ্যান্স করে। দিস ইজ দ্য মেকানিজম অফ গ্রিন হাউস। যে গ্রিন হাউসে আসলে কি মেকানিজম, এখানে কি আসে আর কি, খুবই সিম্পল। যে শর্ট ওয়েভ লেন্থ আছে সেটা রেডিয়েট করে ইনফ্রারেড, সেই ইনফ্রারেডটা লং ওয়েভ লেন্থের হওয়ার কারণে সেটা বিকৃত হতে পারে না, ম্যাক্সিমাম পোর্শনটাই ভিতরে থেকে যায়, মিনিমাম পোর্শন সেটা হলো বাইরে বের হয়ে যায়। গ্রিন হাউসের অ্যাডভান্টেজ কি? গ্রিন হাউসের কারণে যেটা আমরা করতে পারি, আমরা ইয়ার রাউন্ডই হলো প্রোডাকশন করে যেতে পারি, ইয়ার রাউন্ড প্রোডাকশন করতে পারি, যেহেতু আমরা এনভায়রনমেন্টাল কন্ডিশনটাকে কন্ট্রোল করতে পারি, এই জন্য আমরা ইয়ার রাউন্ড হলো প্রোডাকশন করতে পারি ক্রপসের। গ্রিন হাউসে সাধারণত একসাথে 4 থেকে 5টা ক্রপস একসাথে করা যায়। The productivity of the crop is increased considerably। যে এই যে গ্রিন হাউসের ফলে যে নর্মাল কন্ডিশনে যা প্রোডাক্টিভিটি হতো বা ইল্ড হতো তার চেয়ে অনেক বেশি ইল্ড আমরা এখানে পাই। ইফেক্টিভ কন্ট্রোল অফ পেস্ট অ্যান্ড ডিজিজ ইজ পসিবল অ্যাজ দ্য গ্রোয়িং এরিয়া ইজ এনক্লোজড। যেহেতু গ্রোয়িং এরিয়াটা যেখানে আমরা গ্রোয়িং করছি সেই এরিয়াটা হলো আমাদের নির্দিষ্ট লিমিটেড এবং সেটা ক্লোজ অবস্থানে থাকে, সেখানে বাইরে থেকে ডিজিজ বা ইনসেক্ট পেস্ট ইনফেক্ট করার কোনো পসিবিলিটি থাকে না। ভিতরে যদি ডিজিজ বা পেস্ট ইনফেকশন হয় তাহলে সেটাও ইরাডিকেট করা খুবই ইজি, যেহেতু এটা লিমিটেড পোর্শনের মধ্যে থাকে। পার্সেন্টেজ অফ জার্মিনেশন অফ সিডস ইজ হাই ইন গ্রিন হাউস। গ্রিন হাউসে তুলনামূলক নর্মাল কন্ডিশনের চেয়ে গ্রিন হাউসে পার্সেন্টেজ অফ জার্মিনেশন হাই। Superior quality produce can be obtained as they are grown under suitably controlled environment। যেহেতু সম্পূর্ণ টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারি এই জন্য এখানে কোয়ালিটি কোনো রকম হেরফের হয় না, কোয়ালিটি সুপিরিয়র থাকে। আর অ্যাডভার্স সিচুয়েশন যে কোনো সময় নর্মাল কন্ডিশনে হতে পারে। এখন আমার যেমন কাল বৈশাখী ওয়েদার চলতেছে, এখন এই রোদ এই বৃষ্টি, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই যে আমরা উপযুক্ত টেম্পারেচার বা হিউমিডিটি দিতে পারবো এটা আমরা কখনোই কনসিডার করতে পারি নর্মাল কন্ডিশনে। কিন্তু আমরা যখন কন্ট্রোল কন্ডিশনে যাব তখন কিন্তু সবকিছুই আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো এবং এর ফলে যে কোয়ালিটিটা আমরা তৈরি করতে পারবো সেটা অবশ্যই ফার বেটার হবে। এক্সপোর্ট কোয়ালিটি প্রোডিউস অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যান বি প্রোডিউসড ইন এ গ্রিন হাউস। সাধারণত এক্সপোর্ট কোয়ালিটিগুলো আমরা গ্রিন হাউসেই প্রোডিউস করে থাকি। গ্রিন হাউসের মাধ্যমে যে কোয়ালিটিগুলো আসে সেগুলো আমরা এক্সপোর্ট করে থাকি, অথবা এক্সপোর্ট করার উদ্দেশ্যে যদি কোনো ফসল করে থাকি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গ্রিন হাউসেই করি। ডিসঅ্যাডভান্টেজ কি? ক্যাপিটাল কস্ট আর হাই, মানে হাই কস্টিং, ইনস্টল করার জন্য ইকুইপমেন্টগুলো ইনস্টল করার জন্য কস্ট অনেক হাই। অপারেশনাল কস্ট হাই, যেহেতু যারা কাজ করবে তাদেরকেও যথেষ্ট স্কিল হতে হবে, সেজন্য অপারেশনাল কস্ট হাই। গ্রিন হাউস গ্রোয়িং ইজ কারেন্টলি ভেরি লেবার ইন্টেন্সিভ, লেবারের কস্টিং অনেক বেশি। গ্রিন হাউসেস স্পেশালি মডার্ন কমার্শিয়াল গ্রিন হাউসেস আর টেকনিক্যাল টু অপারেট অ্যান্ড টিপিক্যালি রিকোয়ার ট্রেনিং। যে কেউ চাইলেই গ্রিন হাউসে গিয়ে প্ল্যান্ট গ্রো করতে পারবে না, কিন্তু ফিল্ড দিয়ে আমরা প্ল্যান্ট গ্রো করতে চাইলে মোটামুটি যারা প্ল্যান্ট গ্রো করে তাদেরকে দিয়েই গ্রো করাতে পারবো। কিন্তু গ্রিন হাউসে প্ল্যান্ট গ্রো করতে গেলে অবশ্যই তার নলেজ থাকতে হবে গ্রিন হাউস সম্পর্কে এবং মেকানিজম সম্পর্কে, এবং গ্রিন হাউসে কোন কোন ফসলগুলো আমরা কিভাবে করতে পারি এই সম্পর্কে তাদের নলেজ থাকতে হবে এবং তাদেরকে প্রপার ট্রেনিং করাতে হবে। ট্রেন্ড করে দেন তাদের দ্বারা হলো গ্রিন হাউসে ফসল ফলাতে হবে। ডিজিজ অ্যান্ড ইনসেক্ট প্রবলেমস ক্যান গেট আউট অফ হ্যান্ড কুইকলি কম্পেয়ার টু আদার টাইপস অফ ফার্মিং। এখানে ডিজিজ এবং হলো ইনসেক্ট প্রবলেমকে খুব দ্রুত সমাধান করা যায়। দেয়ার ইজ আ লট অফ প্লাস্টিক ওয়েস্ট স্পেশালি ইফ ইউ হ্যাভ এ প্লাস্টিক গ্লেজিং। যদি তুমি প্লাস্টিকের কাভার ইউজ করো তাহলে এখানে যথেষ্ট পরিমাণে প্লাস্টিক ওয়েস্ট তৈরি হবে। সাধারণত ডিকম্পোজ হতে পারে না, ডিকম্পোজ হতে অনেক প্রবলেম, যেহেতু তখন আমাদের সয়েল পলিউশন তৈরি হবে আর কি। এই হলো আমাদের গ্রিন হাউস। গ্রিন হাউসের ভিতরে দেখো এটা যদিও বা পলিথিন দিয়ে গ্রিন হাউস কাভার, এখানে আমরা যেটা করছি সেটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেখতে পাচ্ছ কিনা তোমরা, যে লাল হয়ে আছে ক্যাপসিকাম গুলো।
এবার ল্যাথ হাউসে যাওয়ার আগে এই ছবিটা একবার দেখো, ছবিটা দেখলে ল্যাথ হাউসের ক্লিয়ারেন্স চলে আসবে। ল্যাথ হাউসটা হলো, আমি আগেই বলেছি ল্যাথ হাউসের একটা নাম হলো শেড হাউস। পার্মানেন্টলি শেড নয়, মানে আমি এমনভাবে শেড দিব যেন সানলাইটটা ডিরেক্ট সেখানে হিট না করতে পারে। সানলাইট আসবে তবে অবশ্যই ডিরেক্ট হিট করবে না। যেমন দেখো এই ফিগারটা তোমরা যদি দেখো, তাহলে এখানে দেখো, এখানে যে ল্যাথ হাউসটা তৈরি করা হয়েছে এটা কিন্তু পুরোপুরি শেড না, খানিকটা গ্যাপ দিয়ে কিন্তু ট্রে গুলো বসানো আছে। এর ফলে যেটা হয়, এই যে দেখো নিচে প্রতিফলন দেখো, সানলাইট কিন্তু আসছে, তবে ডিফিউজ সানলাইট ডিরেক্টলি আসতেছে না, সরাসরি স্কর্চিং যে সানলাইট পড়লে যে ক্ষতিটা হতো সেটা হয় না। এর জন্য সানলাইট পাবে, তবে অবশ্যই সেটা সরাসরি নয়। এই যে প্রসেসের কারণে যে ঘরটা আমরা তৈরি করছি এটাকে বলা হচ্ছে ল্যাথ হাউস বা শেড হাউস। দেখো এখানে বলছে ল্যাথ ইজ এ থিন narrow strips of wood that is used to support plaster on the inside walls or the ceilings of a room। এই যে আমরা সাধারণত ন্যারো স্ট্রিপ দিয়ে, উডের ন্যারো স্ট্রিপ ইউজ করে সাধারণত আমরা সিলিং দিতে পারি ইনসাইড ওয়ালের ভিতরে, যেন সেটা শেড তৈরি করে। ল্যাথ হাউস কি জিনিস? এ ভ্যালুয়েবল অ্যাসেট ইন রেইজিং সিডলিং রেইজ করতে, রুটেড কাটিংস অ্যান্ড ইয়াং রোডোডেন্ড্রন প্ল্যান্টস। রোডোডেন্ড্রন প্ল্যান্ট সাধারণত যেগুলো থাকে এই প্ল্যান্টগুলোতে, যে মোটামুটি হলো ক্যাকটাস টাইপের যে রোডোডেন্ড্রন গুলো থাকে, সেই রোডোডেন্ড্রন প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ল্যাথ হাউস করে থাকি। It will modify the environment in which they are growing by offering protection from hot, drying summer winds এবং reducing the intensity of light, lowering temperature and by maintaining higher humidity। এখানে বলা হয়েছে যে এটা হলো এনভায়রনমেন্টকে মডিফাই করে, সরাসরি ফ্রম সরাসরি যে হিট, সানলাইটের যে হিট বা হট ওয়েদার, সেটা থেকে এটা মডিফাই করা। যে তোমরা দেখো আমি আগেই বলেছি, যেহেতু এখানে গ্যাপ আছে, গ্যাপ থাকার কারণে সরাসরি সানলাইটটা এখানে হিট করে না, এখানে সানলাইটকে যে হিটিং যে ক্যাপাবিলিটি সেটাকে একটু মডিফাই করে দেওয়া হয়েছে। সানলাইট অবশ্যই আসবে, তবে সরাসরি হিট করবে না, সেটা ডিফিউজ ফর্মে থাকবে। এর ফলে যেটা হবে, টেম্পারেচারটা তুলনামূলক অনেকটা কমে যাবে। সরাসরি সানলাইট পড়লে যেরকম টেম্পারেচার হতো বা গরম হয়ে যেত, সেটা তুলনামূলক অনেকটাই কমে যাবে। এর ফলে যেটা হবে, হিউমিডিটিটা মেনটেন করা পসিবল হবে। এই যে দেখো ল্যাথ হাউস, এই যে উডেন স্ট্রিপ দিয়ে সাধারণত ল্যাথ হাউস করা হয়েছে। এই দেখো ল্যাথ হাউস, এখানে সানলাইট আসবে, তবে অবশ্যই সেটা সরাসরি হিট করতেছে না, একটু বাধাপ্রাপ্ত হয়ে আসছে। এই যে ল্যাথ হাউসের প্ল্যান্টস। পান গাছের চাষে কি এটা ব্যবহার করা হয়? হ্যাঁ, পান গাছে করা হয়। পানের বরজের ক্ষেত্রে সাধারণত আমরা করে থাকি, শেড দিয়ে রাখি, পানের বরজে করা হয়। জি পানে যখন বড় বড় বরজ করা হয়, বরজই বলে, পানের কিন্তু এটাকে বরজ বলে, ঠিক আছে? যখন পান ফার্মিং করা হয় আর কি, তখন সেটাকে পানের বরজ বলে। পানের বরজে আমরা শেড দিয়ে রাখি, শেড লাভিং প্ল্যান্ট। সাধারণত ল্যাথ হাউসে সেসব প্ল্যান্টই হয় যারা শেড লাভিং, কিন্তু যারা হলো আবার হিট সেন্সিটিভ, যারা হলো হিট পছন্দ করে, তাদের ক্ষেত্রে কিন্তু শেড দিলে কিন্তু তারা তখন নষ্ট হয়ে যাবে। কনস্ট্রাকশন কিভাবে দেখো, ল্যাথ হাউসেস হ্যাভ স্ট্রেট সাইডস অ্যান্ড ফ্ল্যাট টপ। ল্যাথ হাউসের ক্ষেত্রে সাধারণত ফ্ল্যাট টপ থাকে এবং স্ট্রেট সাইডে হলো স্ট্রেট থাকে। দ্য ফ্রেম ইজ সিমিলার টু দ্যাট অফ শেড হাউস। এই শেড হাউসের মতোই ল্যাথ হাউস ফ্রেমটা সিমিলার, বাট দ্য কাভার কনসিস্ট অফ মুভেবল ল্যাথ শেষ অর উডেন স্ট্রিপস। যে কাভারটা আমরা দিয়ে থাকি সেটা হলো ল্যাথ শেষ দিয়ে দেয়া থাকে, অথবা উডেন স্ট্রিপস গুলো আমরা ইউজ করে থাকি, সাধারণত 5 সেন্টিমিটার টু 5 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেসড 5 সেন্টিমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। একটা থেকে একটা দূরত্ব 5 সেন্টিমিটার হয় এবং এক একটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রশস্ত 5 সেন্টিমিটার। এইসব স্ট্রিপ দিয়ে সাধারণত ল্যাথ হাউসটা তৈরি করা হয়। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো যে প্রোটেক্ট প্ল্যান্টস হুইচ আর সেন্সিটিভ ফ্রম হাই লাইট ইন্টেন্সিটি, also protect from excessive winter cold. Plants can get favorable environment, nursing of plants is easier, hardening of vegetable and seedling। এখানে একটা বলা হয়েছে যে হার্ডেনিং অফ ভেজিটেবল এবং সিডলিংস। হার্ডেনিং অফ ভেজিটেবলস হলো সরাসরি নার্সারি থেকে সরাসরি আমরা প্ল্যান্ট যদি ফিল্ডে নিয়ে যাই,
সিডলিং অবস্থায় যদি সিডলিংকে সরাসরি আমি ফিল্ডে নিয়ে যাই তাহলে কিন্তু সেই সিডলিংটা মরে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে একটা প্রপার কেয়ারে থেকে বড় হয়েছে বা সে একটা প্রপার কেয়ারে থেকে অভ্যস্ত। কিন্তু সরাসরি ফিল্ডে যখন আমি নিয়ে যাব তখন কিন্তু সে সরাসরি সানলাইটে যে স্কর্চিং হিট সেটা কিন্তু সে সহ্য করতে পারবে না। তার জন্য সহ্য ক্ষমতা, যেহেতু সে নারিশড প্ল্যান্টস, তার সহ্য ক্ষমতা কিন্তু অনেক কম। এই জন্য তাকে কি করতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে। তো আমরা যদি শুরুতেই তাকে একদম প্রখর সূর্যে না নিয়ে গিয়ে আমরা যদি তাকে শেড দেই, আবার হলো গিয়ে ভিতরে রোদে দেই, আবার রোদ থেকে ভিতরে এনে রাখি, আবার রোদে দেই, এভাবে যদি একটু অভ্যাস করাইনি, অ্যাডজাস্ট করাই, দেন আমরা সেটাকে যদি ফিল্ডে রোপণ করি তখন কিন্তু ওই প্ল্যান্টটার আর কোনো প্রবলেম হবে না। সে হলো ইজিলি সেখানে ফিল্ডে হলো গিয়ে মুভ করতে পারবে। কিন্তু হঠাৎ করে একটা চারাকে, বেবি সিডলিংকে যদি আমি ফিল্ডে নিয়ে যাই সেই সিডলিংটা মারা যাবে। এটাই বলা হয়েছে যে হার্ডেনিং, যেহেতু এখানে শেড দেওয়ার ব্যবস্থা আছে, যে সূর্যের আলোও পাবে বা শেডও পাবে, সেক্ষেত্রে এইটা একটা হার্ডেনিং স্টেজ অফ ভেজিটেবল সিডলিংস। ডিসঅ্যাডভান্টেজ কি, এস্টাবলিশমেন্ট কস্ট হাই, রিকোয়ার্ড স্কিল লেবার এবং নিড রিপেয়ার এভরি ইয়ার অর সিজন, প্রত্যেকটা সিজনে এবং ইয়ারে হলো রিপেয়ার করার প্রয়োজন আছে। মিস্ট চেম্বার, মিস্ট চেম্বার কি, যেখানে আর্টিফিশিয়ালি মিস্ট জেনারেটেড করি আমরা। প্ল্যান্টস অথবা হলো সিডলিং প্রপাগেশনের ক্ষেত্রে আমরা মিস্ট জেনারেট করি, সেটাকে বলা হয় আর্টিফিশিয়ালি মিস্ট জেনারেট করা হয়। দেখো এই যে ভিতরটা সাদা হয়ে আছে, দ্যাট মিন্স এখানে আমরা আর্টিফিশিয়ালি ইরিগেশন দিচ্ছি প্ল্যান্টের উপরে, বা ফগি ওয়েদার, জলীয় বাষ্পের পরিমাণ, হিউমিডিটি বাড়িয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে মিস্ট চেম্বার। রিলেটিভ হিউমিডিটি ইজ মেইনটেইন এট হাই লেভেল, 95% রিলেটিভ হিউমিডিটি সেখানে থাকে, উইথ দ্য হেল্প অফ মিস্টার্স হুইচ স্প্রে ওয়াটার আন্ডার হাই প্রেশার। হাই প্রেশার কন্ট্রোলে যে স্প্রেয়ারগুলো আছে সেগুলোকে মিস্টার বলা হচ্ছে, সেগুলোর মাধ্যমে সাধারণত আমরা এই আর্টিফিশিয়াল মিস্টটা তৈরি করে থাকি। High relative humidity facilitated better root initiation and cooling effect prevents the cutting from drying out. High relative humidity থাকলে root initiationটা খুব ভালো হবে এবং cooling effectএর কারণে কাটিং করা যে প্ল্যান্টগুলো আছে সেগুলো ড্রাই আউট হবে না, শুকিয়ে যাবে না বা উইল্টিং হবে না, নেতিয়ে পড়বে না। এই যে এটা হলো মিস্ট হাউস। সাধারণত স্প্রিংলার ইরিগেশন করেও মিস্ট হাউসের ভিতরে মিস্ট তৈরি করা হয়। এই যে দেখো, এই যে কিভাবে মিস্ট তৈরি করা হয়, দেখো দুই পাশ থেকে হাই প্রেসার দিয়ে যেভাবে মিস্ট তৈরি করা হচ্ছে। মিস্ট চেম্বারের ক্ষেত্রে এসেনশিয়াল কিছু কম্পোনেন্টস এবং অপশনাল কিছু কম্পোনেন্ট আছে। এসেনশিয়াল কম্পোনেন্টগুলো লাগবেই, আর অপশনাল গুলো দিলেও হবে, না দিলেও চলবে। এসেনশিয়াল কম্পোনেন্টস এর ক্ষেত্রে গ্যালভানাইজড আয়রন ফ্রেম স্ট্রাকচারটা হলো আয়রন ফ্রেমের, গ্যালভানাইজড আয়রন ফ্রেম থাকবে, ক্লেডিং ইউভি এস্টাবলিশড। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ একটু একটু তোমরা একটু লাইনে থাকো, আমি একটু আসছি। হ্যাঁ চলে এসেছি। আসলে ভার্চুয়াল ক্লাস নিলে আসলে অনেক সময় অনেক প্রবলেমেরই সম্মুখীন হতে হয়। আসলে গেটে জানি কে নক করছিল, এই জন্যই দেখতে গিয়েছিলাম। ওকে, স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা সাধারণত আয়রন ফ্রেম ইউজ করতে পারি। ক্লেডিং এর ক্ষেত্রে ইউভি স্টেবিলাইজড পলিফিল্ম, মানে হলো উপরে যে কাভারটা পলিকার্বনেটেড শীটও হতে পারে। ফোর্সড এয়ার কুলিং সিস্টেমের জন্য আমরা কি করি, কোরাগুলেটেড সেলুলোজ প্যাড বা এক্সিয়াল ফ্লো ফ্লেন বা এক্সিয়াল, মানে যে হলো গিয়ে ফ্লো ফ্লেনগুলো আছে, কোরাগুলেটেড সেলুলোজ প্যাড, যে আমরা এয়ার কুলিং সিস্টেমের জন্য আমরা এই ইনস্ট্রুমেন্ট দুটো ইউজ করি। ফগিং করার জন্য ওভারহেড ফগিং সিস্টেম অ্যাট দ্য মিস্ট চেম্বার, ওভারহেড ফগিং সিস্টেমটাকে ইউজ করি, যে উপর থেকে হলো যে হাই প্রেশার মাধ্যমে এই ফোর্সড এয়ার কুলিং সিস্টেমটা কাজ কর। এই ফোর্সড এয়ার কুলিং সিস্টেমটা, এটা হলো সিস্টেম, সেই সিস্টেমটাই এই হলো ওভারহেড ফগিং এর প্রসেসের মাধ্যমে মিস্ট তৈরি করবে। এটা হলো সিস্টেম, যেটা হলো একটা যন্ত্র, সেটা কি করবে, এই ওভারহেড ফগিং সিস্টেমের মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে ফগ তৈরি করবে বা মিস্ট তৈরি করবে। ইরিগেশনটা সাধারণত আমরা ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়েও করতে পারি।
shade net হিসেবে over the top of the mist chamber probably 70-30 will be preferred for the peak summers. এটার ক্ষেত্রে সাধারণত আমরা 70% এবং 30% যে আমরা তৈরি করব মিস্টের ক্ষেত্রে, তখন সেটা হলো গিয়ে 70% মিস্ট কখনো রাখি, কখনো 30%। 70% মিস্ট দিলে 30% আমরা টোটালি 100% মিস্ট আমরা ইউজ করি না। 100% মিস্ট ইউজ করলে সেটা তো কাদা কাদা হয়ে যাবে, সেই জায়গাটা প্ল্যান্টের জন্য অতিরিক্ত এক্সেসিভ ওয়াটার ফল হয়ে যাবে। এই জন্য 70%ও কখনো করতে পারি, কখনো 30%ও করতে পারি। রুট ট্রেনার ফর শোয়িং দ্য সিডলিংস, রুট ট্রেনার হিসেবে আমরা সিডলিং শোয়িং করার জন্য আমরা তাদেরকে দরকার হয় আমাদের, যারা রুট ট্রেনার থাকে। এবং ইনার্ট ম্যাটেরিয়াল হিসেবে কোকোপিট, পারলাইট এবং ভার্মিকুলাইট ইউজ করি। এই জিনিসগুলো আসলে তোমাদের কাছে পড়তে গিয়ে বা বুঝতে গিয়ে একটু বিরক্তই লাগবে, কারণ এই জিনিসগুলো আসলে একটা মিস্ট হাউস তৈরি করার যে যন্ত্র, সেইটার একটা প্ল্যানিং, যে এসেনশিয়াল কম্পোনেন্টস কি কি থাকতে পারে। এটা গতানুগতিক এর আগের মতো যে গ্রিন হাউসের মেকানিজম কি বা গ্রিন হাউসের অ্যাডভান্টেজ কি, বিষয়টা এটা না। এটা হলো একটা কম্পোনেন্ট। এই মিস্ট হাউস তৈরি করতে আমার কি কি কম্পোনেন্ট লাগবে, এই জন্য বিষয়গুলো একটু এরকম এবড়ো থেবড়ো। এই যে যেটা দেখা দিয়েছে, এই দেখো যে কিভাবে সেখানে মিস্ট তৈরি হয়। এই যে দেখো, অপশনাল কম্পোনেন্টের মধ্যে আছে বেঞ্চিং সিস্টেম, যেগুলো দরকার নেই, দিলেও দেয়া যায়, না দিলেও নেই। ক্লাইমেট কন্ট্রোল সেন্সর, ক্লাইমেট কন্ট্রোল সেন্সর, হর্টিকালচার লাইট হতে পারে, বাফার রুম এবং সিডার মেশিন। সাধারণত এগুলো হলো অপশনাল কম্পোনেন্ট, যেগুলো দিলেও ভালো, না দিলেও চলবে। অ্যাডভান্টেজ কি কি? দিস মেথড রেজাল্টস ইন ফাস্টার রুটিং অফ দ্য কাটিং। সাধারণত কাটিংস এর রুটিং ইনিশিয়েশনের জন্য কোল্ড টেম্পারেচার প্রয়োজন। এজন্য সাধারণত যেটা বলা হয় যে মিস্ট চেম্বার ইজ মোর প্রিফারেবল ফর রুটিং মিডিয়া, রুটিং অফ কাটিং। কাটিং এর রুটিং তৈরি করতে মিস্ট চেম্বারই সবচেয়ে বেশি ইউজফুল। ক্রিয়েট অপটিমাম মাইক্রোক্লাইমেট ফর বেটার রুট ইনিশিয়েশন এন্ড ডেভেলপমেন্ট। রুটের ইনিশিয়েশন এবং ডেভেলপমেন্টের জন্য যে কোল্ড মাইক্রোক্লাইমেট আমরা তৈরি করছি, সেটা হলো অপটিমাম কন্ডিশন। Higher success rate found in propagation of hardwood cutting. Hardwood cutting propagation higher success rate পেয়েছি। Disadvantage কি হতে পারে? Hardening of rooted cuttings is more difficult, requires careful attention. রুটেড কাটিং বা কাটিংস যেগুলো আমরা রুট ইনিশিয়েশন করব, তাদের ক্ষেত্রে হার্ডেনিংটা অনেক বেশি কঠিন, কারণ এরা তো সবসময় আসলে ইরিগেশন পেয়ে পেয়ে অভ্যস্ত। তাদেরকে হঠাৎ করে মিস্ট চেম্বার থেকে বের করে নিয়ে এসে নতুন কোনো অ্যাডভার্স ক্লাইমেটে ফেলে দিলে তাদের সার্ভাইভ করাটা কঠিন। এই জন্য এদেরকে হার্ডেনিং করতে হয়। এই হার্ডেনিং প্রসেসটাও একটু কঠিন, মোর অ্যাটেনশন নিয়ে সাধারণত হার্ডেনিংটা করতে হয়। সিলেকশন অফ রাইট মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট মিডিয়ামটা কোনটা সঠিক মাধ্যম, কোন প্ল্যান্টের জন্য কিরকম ইরিগেশন প্রয়োজন, কিরকম মিস্ট প্রয়োজন, এই মিডিয়ামটা সিলেক্ট করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি ভুল হয়ে যায় তো প্ল্যান্ট মরে যাবে। যার ইরিগেশন দরকার 70%, যদি আমি 30% দিই, সে যেমন এফেক্টেড হবে, আবার যার 70% দরকার তাকে যদি 100% দিই, সেটাও এফেক্টেড হবে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হলো রাইট সিচুয়েশনটা জানা, যে কোন মিডিয়ামটা, কোন মিডিয়ামে বা কোন মিডিয়ামের মাধ্যমে যে ইরিগেশনটা হলো বেটার হবে। আন্ডার মিস্ট কন্ডিশনস অক্সিজেন ডেফিসিয়েন্সি ক্যান ক্রিয়েট প্রবলেম। জলীয়বাষ্পের পরিমাণে বেশি থাকলে সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেজন্য বলা হয় বেশি মিস্ট হয়ে গেলে সেখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হতে পারে। এ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে হলো মোটামুটি তেমন কিছুই নেই। গ্রিন হাউস বানাতে গেলে কি লাগে, গ্রিন হাউসের মেকানিজম কি, তবে গ্রিন হাউস, ল্যাথ হাউস এবং মিস্ট হাউসের মধ্যে গ্রিন হাউসটা বেশি ইম্পর্টেন্ট। এ হলো ক্লাস। কি বুঝতে পেরেছো? ম্যাডাম, হুম, অ্যাসাইনমেন্ট কি আমরা কনস্ট্রাকশন অফ গ্রিন হাউসের উপরে করব? মানে এই কনস্ট্রাকশন অফ গ্রিন হাউস, ল্যাথ হাউস এন্ড মিস্ট হাউস, তিনটের উপরেই করতে হবে। মানে আলাদা আলাদা না একসাথে? একটাই, কিন্তু হলো তিনটা টপিক। এই যে এটাই হলো টাইটেল, কনস্ট্রাকশন অফ গ্রিন হাউস, ল্যাথ হাউস এন্ড মিস্ট হাউস, এটা টাইটেল। ম্যাডাম, এটার উপরে তোমাদের কি, হ্যাঁ বলো। কি কি ইনফো দেওয়ার চেষ্টা করব, মানে ব্যবহারিক? এই যে আমি তো মোটামুটি কিছুটা পড়িয়েই ফেলেছি।
আমি তো মোটামুটি কিছুটা পড়িয়ে দিয়েছি যে যেমন এগুলো কি, এগুলো কেন ব্যবহার করা হয়, এটা উপকারিতা কি, অপকারিতা কি, এগুলো তৈরি করতে কিরকম কস্টিং হতে পারে, দুই একটা ফিগার যদি দিতে পারো আর কি, এইভাবেই আর কি। ম্যাডাম আর প্রিভিয়াসলি যে প্র্যাকটিক্যাল গুলো করানো হয়েছিল ম্যাডাম, হ্যাঁ ওইগুলো কি আমরা অ্যাসাইনমেন্ট আকারে করবো নাকি না ম্যাডাম না না প্র্যাকটিক্যাল না, এটা খাতায়? প্র্যাকটিক্যাল নোটবুকে লিখতে হবে। সাধারণত আমাদের এগ্রিকালচারে আমরা যে প্র্যাকটিক্যাল নোটবুকটা ইউজ করি সেটা কিন্তু খোলা পেজগুলো, হ্যাঁ, বাইন্ড করাগুলো না কিন্তু। ইন্টারমিডিয়েটে মনে আছে কিনা তোমাদের, আমরা যখন কেমিস্ট্রি খাতা লিখতাম তখন কিন্তু সেটা বাইন্ড খাতা ছিল, কিন্তু বাইন্ড খাতা কিন্তু না, আমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু খোলা পাতাগুলো। তোমরা মনে হয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবগুলো অফসেট পেজেই করো, তাই তো? জি ম্যাডাম। কিন্তু আমাদের অফসেট পেজে না, এটা হলো তোমাকে প্র্যাকটিক্যাল খাতা, লুজ খাতাগুলো বললেই দোকানে দিবে। ম্যাডাম আর প্র্যাকটিক্যালের টাইটেল গুলো কি আমরা পরে বসাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালের টাইটেল যেটা ইন্ডেক্স সেটা পরে লিখবে, আগে জাস্ট লিখে ফেলো। লিখলে ম্যাডাম হবে কি, তোমাদের সময়টা এখন যেহেতু বাসায় বসে আছো, এখন আস্তে আস্তে লিখতে থাকো, কারণ ইউনিভার্সিটি খুলে দিলেই পরীক্ষা শুরু হয়ে যাবে, আর পরীক্ষা শুরু হয়ে গেলে তখন চাপ হয়ে যাবে অনেক বেশি তোমাদের উপরে। ম্যাডাম আপনি আমাদেরকে ম্যাডাম গ্রাফটিং এর উপরে যে প্র্যাকটিক্যাল গুলো করাইছেন আর লেয়ারিং এর উপরে ম্যাডাম, ওইগুলো আমরা লিখে ফেলবো আর কি। আর হ্যাঁ, ম্যাডাম আমি এই যে নূপুর, বাকিটাও দিয়ে দেবো, বার্ডিং এর যে টি বার্ডিং করিয়েছি সেটাও দিয়ে দিব, আর ইভেন আমি আজকে পর্যন্ত যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো দিয়ে দিব তোমাদেরকে, যে আমি ক্লাস শেষ করে এখনই মেইল করে দিব। কি জানি নাম, মেইল আইডি আমার কাছে, হ্যাঁ ওয়াহিদ, না ওয়াহিদের মেইল আইডি আছে আমার জি কাছে, ম্যাম। আছে মেইল আইডি আছে, আমি ওখান থেকে তোমাদেরকে পাঠিয়ে দিব। জি ঠিক ম্যাম। আছে, আর ম্যাডাম নূপুর ম্যাডামের শীট গুলো তো ম্যাডাম দেওয়া হয় এটা নাই। ম্যাডামের সাথে যোগাযোগ করতে হবে, এটা তো আমি আসলে বলতে পারবো না, তোমরা ম্যাডামকে ফোন করো, ম্যাডাম কি বলে দেখো। জি ম্যাডাম। ঠিক আছে, কাইন্ডলি আপনারা আপনাদের মেইল আইডি মানে সরি আইডি গুলো হলো গিয়ে চ্যাট বক্স যদি দিয়ে দেন তাহলে আপনাদের কল করতে আমার সুবিধা হবে। কি রে 55 হয়ে গেল কেন 61 থেকে? ম্যাডাম আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। ম্যাডাম আমাদের হর্টিকালচার ফ্যাকাল্টি থেকে ম্যাডাম এই গ্রিন হাউস নিয়ে কাজ হয় বা ম্যাডাম হর্টিকালচারাল যে আমরা যে ক্রপস গুলা প্রোডাকশন করি এগুলোর উপর কি ম্যাডাম অন্যান্য ছাত্রদের জন্য কি কোনো কোর্স অফার করা হয়? না, না আমরা যারা, আমরা মূলত আমাদের ডিপার্টমেন্টে গ্রিন হাউস নিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত বলতে কি একটা সময় কাজ হতো, এখন দেখো না গ্রিন হাউসটা আসলে বন্ধ। তবে আমরা বিভিন্ন জায়গায় যেমন আরডিএ আরডিএ তে, তারপরে হলো তোমার বিএডিসি তে বা বিআরআই, যেখানে আমরা যাই সাধারণত ট্যুরে যখন যাই, ওরা যখন কাজগুলো করে তখন ওরা আমাদের রিলেটেড ফিল্ড নিয়েই কাজগুলো করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টকে যখন পড়াই আমাদের টপিক থাকে গ্রিন হাউসের, কিন্তু আমরা নিজেরা আমাদের ইউনিভার্সিটিতে আসলে সেটা প্র্যাকটিস করা হয় না, একটা সময় করা হতো কিন্তু এখন প্র্যাকটিস করা হয় না। তখন সেক্ষেত্রে আমরা যখন এমএসসি স্টুডেন্টদেরকে ট্যুরে নিয়ে যাই তখন সেখানে গিয়ে আমরা সেটা আসলে দেখানোর চেষ্টা করি। কিন্তু আমাদের ফিল্ডে বা বেসিক্যালি আমাদের ফিল্ডে এখন আমরা গ্রিন হাউসটা প্র্যাকটিস করি না, তবে অচিরেই হয়তো প্র্যাকটিস করা হবে আবার। ম্যাডাম বুঝতে পেরেছো? আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট কি ম্যাডাম হর্টিকালচারাল ক্রপস এর উপরে কোনো কোর্স অফার করে ম্যাডাম? মানে কারিকুলামের বাইরে কোনো কিছু আমাদের ভার্সিটি, মানে পুরো ভার্সিটির মধ্যে কোনো কেউ কি, কোনো ইনস্টিটিউট কি ম্যাডাম এটা অফার করে কিনা ম্যাডাম, যাদের আগ্রহ আছে হর্টিকালচারের ব্যাপারে? ম্যাডাম আমরা তো আচ্ছা, ম্যাডাম তোমরা কি বলতে ইঞ্জিনিয়ারিং এর। চাচ্ছো যে তোমরা কোনোভাবে হর্টিকালচারে মাস্টার্স করতে পারবে কিনা, এটা তোমার ম্যাডাম প্রশ্নটা মাস্টার্স, আসলে মানে কি? ম্যাডাম মানে প্র্যাকটিক্যাল জ্ঞান আর কি, সেটা হচ্ছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য তোমাকে না সেভাবে আলাদা করে কোনো কোর্স তো আসলে পড়তে হলে তোমাকে পড়তে হবে, মানে ডিপার্টমেন্টের আন্ডারে পড়তে হবে, কোনো অনলাইন কোর্স বা ফ্রি কোর্স বা কোনো ট্রেনিং প্রোগ্রাম তো নেই আসলে। ম্যাডাম এই ডিগ্রি আর কি ম্যাডাম, ডিগ্রি না, আমাদের টেকনিক্যাল হর্টিকালচার ডিগ্রি। থেকে মাস্টার্স না, প্র্যাকটিক্যালি কোনো ডিগ্রি দেয়া হয় না, মাস্টার্স ডিগ্রি দেয়া হয়। ডিপ্লোমার মতো কোনো কোর্স আছে কিনা এটা মনে হয় ও না জানতে না, চাচ্ছিলাম। ডিপ্লোমার মতো কোনো টেকনিক্যাল কোর্স আমাদের নাই।
ও কি যেটা বলেছে তোমরা কি বুঝতে, ও বলেছে যে আমাদের হর্টিকালচার আন্ডারেই কোনো কোর্স অফার করে কিনা। কোর্স অফার করে যেটা শুধু ইন্ডিভিজুয়ালি না, কোনো ডিগ্রি দেওয়ার জন্য না, হর্টিকালচার থেকে মাস্টার করার জন্যই হলো, মাস্টার্স ডিগ্রি করার জন্যই হলো কোর্স অফার করা হয়। এর বাইরে যদি ডিপ্লোমা টাইপের কোনো কিছু আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু অফার করে না। ম্যাডাম আসলে বিষয়টা কি যে আমরা যখন পরিচয় দিই যে কৃষি বিশ্ববিদ্যালয়, তো গ্রামের এরা সবাই ভাবে যে এরা সব জানে। ফিল্ড ক্রপ নিয়ে আমরা তো না, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এগ্রিকালচার ইউনিভার্সিটি মানে তুমি মাছ নিয়েও জানবে, তুমি হাঁস নিয়েও জানবা, তুমি গাছ নিয়েও জানবা, তুমি সব নিয়ে জানবা, বিষয়টা এমনই দাঁড়ায়। ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে স্পেসিফিক একটা ফ্যাকাল্টির আন্ডারে পড়ি। আমরা কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ি ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু দেখো এনিম্যাল হাজবেন্ডারি কোনো, যেমন আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টি, তোমরা পড়ো কিনা আমরা জানি না, আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টি কিন্তু এনিম্যাল হাজবেন্ডারি বা ডিভিএম এর কোনো কিছু পড়ে না। তো একটা গরুর কি রোগ হলো বা একটা মুরগি কেন ঝিমাচ্ছে, এই প্রশ্নগুলো যখন আমরাও যখন ফেস করি, তখন কিন্তু এই প্রশ্নগুলো উত্তর একটু কঠিন, কারণ আমরা কিন্তু এনিম্যাল হাজবেন্ডারি রিলেটেড কোনো পড়াশোনাই করি না বা ফিশারিজ রিলেটেড কোনো পড়াশোনা করি না। আন্ডারগ্রেডেও আমাদের কোনো কোর্স নেই যে আমরা সেখানে এনিম্যাল হাজবেন্ডারি বা ফিশারি সম্পর্কে জানবো। এক্ষেত্রে কিছুই করার নাই, এক্ষেত্রে তোমাকে যখন জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ একটা কাজ করতে পারো, তুমি গুগলে সার্চ করে ওই বিষয়ে কিছু জেনে নিতে পারো, আদারওয়াইজ তোমার কোনো ফ্রেন্ডের মাধ্যমে সেখান থেকে ক্লিয়ার কোনো কন্টেন্ট নিয়ে তাকে জানাতে পারো। এটা ছাড়া উপায় নেই, কারণ এট এ টাইম আসলে সবগুলো বিষয় সম্পর্কে জ্ঞান রাখা একটু কঠিন। নিজের ফিল্ডে দক্ষতা অর্জন করাটাই কঠিন, তার মধ্যে 4-5টা ফিল্ডে দক্ষতা অর্জন করতে গেলে একটু একটু কঠিনই আর কি। তারপর তোমাদের যাদের আগ্রহ আছে অবশ্যই ওয়ার্ম ওয়েলকাম। তোমরা যে কোনো সময় আমাদের যে কোনো আমাদের ডিপার্টমেন্টে যে কোনো শিক্ষকের কাছে গেলে অবশ্যই তোমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম করবে, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তারা হেল্প করবে। যেহেতু আমার সাবজেক্টটাই এরকম, সবারই আগ্রহ সাবজেক্টটাই এরকম, ফল ফুল শাকসবজি নিয়ে, বিশেষ করে ফুল এবং ফল, এই দুটো বিষয় নিয়ে তো আগ্রহ সবারই আছে। বুঝেছো? জি ম্যাডাম। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? যদি কারো কিছু জিজ্ঞাসা না থাকে তাহলে ক্লাস শেষ করব। আর আগের ক্লাসটা আশা করছি আমরা ক্লাসটা করব। বাই এনি চান্স যদি কোনো কারণে ক্লাস না হয় আমি তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। ওকে, তাহলে টিল দেন ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।